দেশ ছেড়ে তো পালাতে হবে, কারণ যে কোনো সময় আমার দৌড় দেওয়া লাগতে পারে। দৌড় দিলে আমি তোমার দেশে ঢোকার সময় আবার বর্ডারে যেন কেউ না বলে ভিসা কই। এই জন্য ভিসা ফ্রি ব্যবস্থাটা করছে, যাতে এই যে অবৈধ ক্ষমতা দখলকাররা পাকিস্তানে গিয়ে আশ্রয় নিতে পারে, কারণ এটা তাদের পেয়ারে পাকিস্তানে গেলে সেখানে এদের একটা নিরাপদ আশ্রয় হতে পারে। সেই জন্য পাকিস্তানের সঙ্গে চুক্তিটা করছে, ভাই ভিসা নেওয়ার সময় পাবো না, তুমি ভিসাহীন চুক্তিটা করো। যে দেশে যেখানে যান ভয়ঙ্কর অবস্থা, তার শিষ্যরা বাংলাদেশের যেখানে যায় সেখানে মিলিটারি এপিসি না নিয়ে গেলে বের হয়ে আসতে পারেন না। কোথায় যাবে? লন্ডনে তো বেরোতে পারলো না, নিউ ইয়র্কে এই অবস্থা, ফ্রান্সে ধাওয়া খেলো কয়দিন আগে দেখলাম। এই সময় পাকিস্তানের এর সঙ্গে এই চুক্তিটার অন্যতম কারণ, আর পাকিস্তান বাংলাদেশে আসছে একটা কারণেই। বাংলাদেশে যখন অস্থির সময় হয়ে যাচ্ছিল, তখন হর্ষবর্ধন শ্রীংলা, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং একসময় অ্যাম্বাসেডর ছিলেন, তিনি একটা আর্টিকেল দিয়ে বলছিলেন যে আইএসআই পাকিস্তানকে অস্থিতিশীল, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কারণ হিসাবে তিনি বলছিলেন যে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ পাকিস্তান নেবার জন্য আজন্ম চেষ্টা করে যাবে। কারণ এটা ছিল পাকিস্তানের সেনাবাহিনীকে কিন্তু বলা হয় বিশ্বের অন্যতম জাদ্রেল সেনাবাহিনী। সেই সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির কাছে যে হেরে যেয়ে লেজ গুটিয়ে নাকে খত দিয়ে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল, সেই অপমানটা শুধু তাদের ছিল না, তাদের জন্য যারা স্প্লিট পাঠিয়েছিল বড় একটি রাষ্ট্র। ফলে এই দুই রাষ্ট্র মিলে আবার আরো যেসব রাষ্ট্র ওই সময় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কেউ কেউ বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরের দিন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, এই জাতীয় রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে বাংলাদেশের স্বাধীনতাকে তারা ধরে নিয়েছিল, যেটা তাদের পরাজয়। এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বঙ্গবন্ধুকে খুন করার সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে শেখ হাসিনাকে বারবার হত্যার জন্য চেষ্টা করেছে। আল্লাহর অশেষ রহমতে ধরেন ২০০৪ সালের ২১শে আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টার জন্য যে গ্রেনেড নিক্ষেপ করা হলো, সেখানে কিন্তু পাকিস্তানের জঙ্গি জিন্দাল এবং পাকিস্তান কানেকশনটা ছিল, এটা এস্টাবলিশড হয়েছে। এবং ওই মামলার আসামিরা কোর্টে গিয়ে স্বীকারোক্তি দিয়েছেন, যেটা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড হয়েছে। অর্থাৎ পাকিস্তান আগাগোড়া লেগেছিল। আর এইবারে তারা মনে করছে যে এবার পাকিস্তান পন্থীদের বিজয় হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাতে পেরেছে। এই দেশটাকে আবার কিভাবে নতুন করে একটা পাকিস্তানে পরিণত করা যায়, নামটা না হয় থাকুক বাংলাদেশ, কিন্তু সিস্টেমটা যেন ওই পাকিস্তানের মধ্যে। দেখেন এই যে ভদ্রলোক আসছেন, তিনি এসে কি কথাটা বললেন, তিনি বসে বললেন যে আমরা ওই দেশ এবং আমাদের দেশ কি পাশাপাশি? নিশ্চয়ই না। ওই দেশের সংস্কৃতি আমাদের সংস্কৃতি একই রকম না, ওরা যা খায় তা কি আমাদের মতো না, ওরা যে পোশাক পরে সেই পোশাক কি আমাদের মতো না, ওদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের মতো না, ওরা উর্দুতে কথা বলে, আমরা কি উর্দুতে কথা বলি? তাহলে আমরা ভাই ভাই হলাম কিভাবে? এবং দুই দেশের মাঝখানে ফলে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ওরা আসছে টার্গেট নিয়ে যে কোনো না কোনো ভাবে এই স্বাধীন বাংলাদেশটাকে আবার পাকিস্তানে পরিণত করা যেতে পারে কিনা, এইটা হচ্ছে ওদের মাথায়। এখানে একটা জিনিস আমি আপনাকে মনে করিয়ে দিই, পাকিস্তানের কিন্তু ১/৪ মানুষের পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি, তারা ভিক্ষা করে দেশে দেশের বাইরে। আর পাকিস্তানের রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা এত বিপন্ন যে পৃথিবীর দরিদ্রতম দেশের সীমায় চলে আসছে। ওরা ওদের বন্দর পোর্ট বিক্রি করে দিতে চাচ্ছে, ওদের রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ বিক্রি করে দেয়, ওরা ওদের মন্ত্রী এমপিদের গাড়ির তেল দিতে পারতেছে না। এই ভিক্ষুক সে বাংলাদেশকে কি দেবে? এবং বিশ্বে কিন্তু ওরা চোরের দেশ হিসেবে পরিচিত। আপনি সৌদি আরব যান, অন্যান্য দেশে যান, তারা এদেরকে পাকু চোর বলে। এই চোররা যারা বড় একটা অংশ জীবন ধারণ করে ভিক্ষা করে, সেই ভিক্ষা করা মানুষগুলো ওরা এখানে আসছে দেওয়ার জন্য কিছু না। আমাদের যে পাওনা আছে, আমাদের যে বিশাল অর্থ ওদের কাছে পাওনা আছে, সম্পদ, সেটা না দিয়ে পারে কিনা। আমরা যে ওদেরকে
এটা তো বলছে দুইবার মীমাংসা হয়ে গেছে, দুইবার নাকি মীমাংসা হয়ে গেছে, 74 একবার মীমাংসা। কার সাথে মীমাংসা করে? এখন যারা আছে সাথে কি মীমাংসা হয়ে গেছে? না, কারোর সঙ্গে মীমাংসা হয় না, ওই প্রসঙ্গের কোনো মীমাংসা হয় নাই। আচ্ছা, উনি আরো আপনাদেরকে হৃদয় পরিষ্কার করতে বলছে, হৃদয় পরিষ্কার করেন। না, এটা ঠিকই বলছে, কারণ আমাদের হৃদয়ে এত ক্ষত বিক্ষত যে আমার মাকে ধর্ষণ করছে, বোনকে ধর্ষণ করছে, আমার বাড়িঘর লুটপাট করছে, আমার ভাইকে খুন করছে, ওই যে যন্ত্রণা, ওই যন্ত্রণা মুছে ফেলতে বলে। এখন তো ঘাতক, ওই ঘাতকদের তো চাওয়াই থাকবে, ভাই আপনাদের যে আঘাত করছি এটা দয়া করে ভুলে যান। বাংলাদেশের মানুষ যুগ যুগে জন্মান্তরে এটা কোনোদিন ভুলবে না। আমাদের হৃদয়ে যে ক্ষত, এই ক্ষত কোনোদিনই পরিষ্কার হবার মতো না। আমাদের একজনই স্বপ্ন দেখিয়েছিল, বঙ্গবন্ধু। তিনি বাঙালিকে বলছিলেন যে পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলবো, জীবনের বিনিময় হলেও। তিনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন। তার কন্যা বলেছিল ধনী দরিদ্রের ব্যবধান থাকবে না, গ্রাম এবং শহরের ব্যবধান থাকবে না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বৈষম্য থাকবে না, বিধবা, তালাকপ্রাপ্তা, গরিব, প্রতিবন্ধী প্রত্যেকের জন্য নাগরিক সুযোগ সুবিধা থাকবে। সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছিলেন। শহরে বিদ্যুৎ ছিল, গ্রামে বিদ্যুৎ ছিল না। তিনি প্রতিটি গ্রামে বিদ্যুৎ দিয়েছেন। একটা টেলিফোন নিতে গেলে মোবাইল 1,20,000 টাকা লাগতো, কল করলেও বিল, কল রিসিভ করলেও বিল। তিনি সেটাকে 1,000 টাকায় নিয়ে এসে দিলেন, যে না, গ্রামের যে রিক্সা চালায়, যে কাজ করে, লেবার, কৃষক, শ্রমিক, সেও ফোন ব্যবহার করতে পারবে। এই স্বপ্নগুলো যিনি দেখিয়েছিলেন, তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে পদ্মা বারবার ওখানে লঞ্চ ডুবে যায়, ফেরি ডুবে যায়, পদ্মায় আমি ব্রিজ করে দেব, আইডিয়াল খায় ব্রিজ করে দেব, ধলেশ্বরীতে ব্রিজ করে দেব। তিনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন। পৃথিবীর উন্নত দেশে যে আমরা দেখি মেট্রো রেল, তিনি স্বপ্ন দেখিয়েছেন যে বাংলাদেশে মেট্রো রেল দেখাবো, মেট্রো রেল দেখিয়েছেন। নদীর নিচের থেকে নাকি সুড়ঙ্গ পথ হতে পারে, তিনি দেখিয়েছেন কর্ণফুলী টানেল। আমরা চাঙ্গি এয়ারপোর্টে যাই, হিথ্রো এয়ারপোর্টে যাই, বিশাল বিমানবন্দর দেখি। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশে এরকম এয়ারপোর্ট হতে পারে। বাংলাদেশের 3rd টার্মিনাল দেখিয়ে তিনি সেটা করেছেন। গরিব মানুষদের বাড়ি ঘর নাই, তারা কোনোদিন বাড়ি করতে পারবে না। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে তোমাদের সরকারি টাকায় বাড়ি হবে। তিনি আবাসন আশ্রয়ন প্রকল্পের মধ্য দিয়ে 2% জায়গা এবং কনস্ট্রাকশন করে ভবন, বিনা মূল্যে বিদ্যুতের লাইন দিয়ে, টিউবওয়েল বসিয়ে সেই বাড়িহীন মানুষদের বাড়ি করে দিয়েছেন। যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এভাবে সামাজিক নিরাপত্তা খাত, যেটাকে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বলে, 100-র উপরে খাতে তিনি মানুষকে বলছিলেন যে একজন মানুষও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না। তিনি সেটা করে দেখিয়েছেন। বিনা টাকায় পড়াশোনা করা যায়, বইও সরকার দেবে এবং স্কুলে গেলে স্টাইপেন্ড পাবে, এই স্বপ্ন দেখিয়ে তিনি সেটা বাস্তবায়ন করেছিলেন। মুক্তিযোদ্ধারা সরকারি টাকায় বীর নিবাস পাবেন, তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি সেটা বাস্তবায়ন করেছেন। এভাবে স্বপ্ন দেখাবার একটি দল আওয়ামী লীগ। স্বাধীনতা দিয়েছে আওয়ামী লীগ। বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্ব পেয়েছে। আর স্বাধীনতোত্তর বাংলাদেশকে মানুষের জন্য, দেশের জন্য, ডেভেলপমেন্টের জন্য যে সকল স্বপ্ন বাস্তবায়ন, তা একজনই দেখাতে পেরেছেন, সেটা শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ভদ্রলোক আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় প্রাপ্তবয়স্ক ছিলেন। একটা জাতির পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন একটা স্বাধীনতা নিয়ে আসার চেয়ে বড় স্বপ্ন আর কিছু থাকতে পারে না। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যখন আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে গোটা জাতি ঝাঁপিয়ে পড়লো, 30 লক্ষ মানুষ জীবন দিল, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিল, অসংখ্য শহর নগর বাড়িঘর ধ্বংস হয়ে গেল, কত মানুষকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে, 1 কোটি মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এমন একটি ক্রান্তিকালে বিদেশে বসে শিল্পী গান গেয়ে বাংলাদেশের জন্য টাকা সংগ্রহ করে দিয়েছে। আমি ইংল্যান্ডের ইউনাইটেড কিংডমের আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের স্ত্রী নোরা শরীফ, তিনি একজন ভিন্ন দেশের নাগরিক হয়েও তিনি টাকা সংগ্রহ করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় মুক্তির গান গেয়ে মানুষ টাকা সংগ্রহ করে দিয়েছেন। যে যেভাবে পারছেন সেভাবে কাজ করেছেন, জনমত গঠনে ভূমিকা রেখেছেন। কেউ ডিপ্লোম্যাটিক ওয়েতে করেছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ যুদ্ধে গিয়েছেন, কেউ যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। এই ডক্টর ইউনূস
এত বড় একটি ঘটনা, এত বড় একটা মহান মুক্তিযুদ্ধ, সেই ক্ষেত্রে কাউকে 1 টাকা দিয়ে সাহায্য করেন নাই, দেশের স্বাধীনতার পক্ষে কোথাও কাজ করেন নাই। মুক্তি সংগ্রামে বিদেশে ডিপ্লোম্যাটিক ওয়েতে যে কোনো ছাত্ররাও ডিপ্লোম্যাটিক ভূমিকা পালন করেছে, সে সবাই ভূমিকা পালন করেন নাই। সরাসরি যুদ্ধে যেতে পারতেন, সেটা যেতে পারেন নাই। আমাদের প্রবাসী সরকারের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে পারেন, সেটাও করেন নাই। তা বাঙালি জাতির শত শত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্বপ্নটা, সেই স্বপ্ন বাস্তবায়নে উনি কোনো ভূমিকা রাখেন নাই। কাজে উনি কোনো স্বপ্ন দেখাবেন, এটা যদি কেউ ভাবেন, সেটা একেবারে আমি বলবো একেবারে নির্ভেজাল ভাবে নির্বোধের স্বপ্ন। এই জন্য ওনাকে দিয়ে আমরা কোনো স্বপ্ন দেখি না। তবে একটা শ্রেণী স্বপ্ন দেখেন না, কিন্তু আমাদের দেশের মানুষ তো উনি যতক্ষণ প্রধান উপদেষ্টা হননি তার আগে বিগত বছরগুলোতে সবাই ওনাকে স্বপ্নবান মানুষ মনে করেছিলেন। উনি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেই প্রত্যাশা পূরণের জন্য মানুষ ওনাকে স্বাগত জানিয়েছিল। আপনি বলছেন উনি কোনো স্বপ্ন দেখাতে পারবেন না। উনি উদ্যোক্তা তৈরি করতে পারেন, উনি অনেক কিছুই করেছেন অতীতে। 1 বছরে ওনার কি হলো যিনি করতে পারেন নাই আপনার দৃষ্টিতে কি? দেখুন, অতীতে উনি উল্লেখযোগ্য কিছু করেন নাই। আমি যদি আমার আঞ্চলিক ভাষায় বলি তাহলে বলতে হয়, সুদের ব্যবসাটা কিভাবে শুধু নিজের দেশ না সারা দুনিয়ায় ছড়াই দেওয়া যায় সেটা করতে পেরেছেন। চক্রবৃদ্ধি হারে সুদ, বিভিন্নভাবে সুদ, এইটা করতে পেরেছেন। কাজে উনি উল্লেখযোগ্য। ধরেন, পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ লোকরা আছে, আপনি যে দেশে আছেন ওর পার্শ্ববর্তী দেশে অনেক টাকাওয়ালা মানুষ আছে, তারা কিন্তু যারা এই যে আমাদের দেশ থেকে যারা অ্যাসাইলাম চাচ্ছে তাদেরকে সাহায্য করে, সরকারের বিভিন্ন চ্যারিটিতে সাহায্য করে, নিজেরা হসপিটাল করে দেয়, বিশ্ববিদ্যালয় করে দেয়, যে চ্যারিটির সাহায্যটা চলবে, এবং তাদের সমস্ত প্রপার্টি তারা উৎসর্গ করে দিয়ে যায়। তো ইউনূস তো, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পার্টটা বাদ দিলাম, তারপরের যে পার্টটা, সে সময় তো উনি কোনো কিছু করেন নাই। এমনকি আমার নিজের দেশের কথা যদি বলি, উনি কোথাও একটা হসপিটাল করে দিয়েছেন যেখানে বিনামূল্যে চিকিৎসা হবে, কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন যেখানে হবে, সরকারের যে চ্যারিটি ফান্ড থাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, সেখানে কি কোনো অবদান রেখেছেন? কোনো জায়গায় কোনো অবদান রাখেন নাই। ফলে ওনাকে দিয়ে যারা উদ্যোক্তা মনে করেন, উনি কিসের উদ্যোক্তা? উনি পৃথিবীতে বাংলাদেশে কোনো উদ্যোগ নিয়ে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ হতে পারে এরকম কোন জায়গায় ন্যূনতম কোনো ভূমিকা উনি রাখেন নাই। বাংলাদেশে একটা শ্রেণী ওনাকে নিয়ে আবেগ তাড়িত ছিল। তারা কারা? তাদের নাম হচ্ছে সুশীল। এই সুশীলের নানা রকম নাম আছে। যারা সাধারণ মানুষও তো ওনাকে খুব পছন্দ করতো, দেশে বিদেশে। বাংলাদেশের মানুষ তারাও তো, যেরকম একজন মহান মানুষ, তিনি দেশের ক্ষমতায় যদি কখনো আসেন, দেশের পরিবর্তন এমনি এসে যাবে না। আমরা কিসের সাধারণ মানুষ ওনাকে ওয়েলকাম করছে এরকম কোনো খবর আমার কাছে নাই। কিছু ব্যক্তিরা যারা এনজিও ব্যবসা করেন, কিছু ব্যক্তিরা যারা একটি বড় রাষ্ট্রের তল্পিবাহক, সেই রাষ্ট্রের বিভিন্ন সাহায্যে নানা রকম ভাবে উপকৃত হয়েছেন, সেই মানুষগুলো ওনাকে নিয়ে আকাঙ্ক্ষা করেছিলেন। উনি আসার পরে, উনি একটা দেশ সফর করার পরে কয়েকটি পত্রিকা শিরোনাম করলো, এই যে ইউনূস, দেখেন কি ইউনূস বিদেশ থেকে এত কোটি টাকার প্রতিশ্রুতি নিয়ে আসছেন। ওই সবই প্রতিশ্রুতি। কোন জায়গার থেকে উনি 11টা দেশ সফর করছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, 11টা দেশের একটা দেশ থেকে ন্যূনতম বাংলাদেশের উপকারে আসতে পারে এমন কোনো কিছু নিয়ে আসতে পারেন নাই। ফলে ওনাকে দেখে যারা স্বপ্ন দেখছিলেন ওনাকে ভেবে, সেই স্বপ্ন বিনাশ হয়েছে। তবে ওনার একেবারে ক্লোজ সিন্ডিকেট, যেটাকে বলে কিচেন ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের মানুষ যারা, তারাও ধরুন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সিডিপি করেন এবং এনজিও গ্রুপের নেতা, এই সুশীলের ভিতর তিনি পড়েন। তিনি বলছেন যে ওনার আমলে 28 লক্ষ লোক নতুন করে বেকার হয়েছে, এর ভিতরে 18 লক্ষ হচ্ছে নারী। এখন ইউনূসের থিম ছিল 3-0। একটা হচ্ছে দরিদ্রকে উনি জাদুঘরে পাঠাবেন, নারীদেরকে উনি ক্ষমতায়ন করবেন। তো এখন এই 2টা জিরোকে নিয়ে যদি আমি বলি, তাহলে উনি নারীকে নতুন করে বেকার করে দিয়েছেন, আর দারিদ্রতার সীমা বেড়েছে। আজকে বা গতকালের পত্রিকায় দেখেন, বাংলাদেশে নতুন করে দারিদ্র্যের সীমা 28% নিচে নেমে গেছে। শেখ হাসিনা যেখান থেকে অনেক ডেভেলপ করছিলেন, সেই জায়গায় উনি অবনতি ঘটিয়ে দিয়েছেন। তাহলে ওনার যে জিরো, সেই জিরোটাকে এখন মানুষজন বলে, আসলে ওনার জিরোর অর্থ হলো যাদের ন্যূনতম কিছু আছে তাদের জিরো করে ছাড়ান দেবো, মানে একেবারে নিঃস্ব করে ছাড়ান দেবো। বাস্তবতা হয়েছে সেটা। আর একটা স্বপ্ন পূরণ হয়েছে ওনার যারা ঘনিষ্ঠ তারা চেয়েছিলেন
যে এই যে গ্রামীণ সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটের একটা গ্রামীণ ব্যাংক আছে, এখানে রাষ্ট্রের মালিকানা আছে 25%। রাষ্ট্রের মালিকানা মানে সকল নাগরিকের, সেইটাকে কমিয়ে উনি 15% নিয়ে আসছেন, যাতে রাষ্ট্রের মালিকানা অর্থাৎ সাধারণ মানুষের মালিকানা না থাকে। দ্বিতীয় একটা স্বপ্ন ওনাদের পূরণ হয়েছে, 666 কোটি টাকা ট্যাক্স পাবে রাষ্ট্র ওনার কাছে। এই রাষ্ট্র মানে কিন্তু দেশের সমস্ত নাগরিক, প্রতিটি নাগরিক। সেই ট্যাক্সের টাকাটা হাইকোর্টে উনি গেছিলেন মামলা করতে, যে ওখান থেকে এই ট্যাক্সটা মাফ করার জন্য। হাইকোর্ট দুই পক্ষের শুনানি করে, ওনারও বিখ্যাত আইনজীবীরা ছিল, শুনানি করে হাইকোর্ট বলছে না, এই ট্যাক্স রাষ্ট্র পাবে, এটা তোমাকে দিতে হবে। ফলে ওই ট্যাক্সটা ওনার দেওয়া বাধ্যতামূলক অবস্থায় ছিল রায়ে, সেইটা উনি নিজেরটা নিজে মওকুফ করছে। তৃতীয় হচ্ছে দুর্নীতির মামলা সহ ওনার বিরুদ্ধে 11টি মামলা ছিল। এই মামলাগুলোয় ওনার একটা তো জেল হয়ে গেছিল, আপিল করছেন, আপিলে শুনানি চলতেছিল। সমস্ত মামলাগুলোকে উনি ক্ষমতার অপব্যবহার করে মাফ করিয়ে নিয়েছেন। হাইকোর্টে একটা রিট মামলা ওনার ছিল, সেই রিটটায় ওনার বিপক্ষে রায় হয়েছিল। তো এটা ইসমাইল ভাই আপনিও জানেন, একটা রায় লিখতে জজ সাহেবদের অনেক সময় লাগে। ওপেন কোর্টে রায়টা তারা ঘোষণা করলেন যে ওনার রিট পিটিশন খারিজ করে দেওয়া হলো। উনি ক্ষমতায় আসলেন এর 2 দিন পরে, আসার পরে হঠাৎ করে সেই রায় পাল্টে গেল। আবার জজ কোর্টে ওনার একটা মামলা শুনানি ছিল, সেই মামলাটায় হাইকোর্ট ওনার পক্ষে রায় দেয় নাই, পরে উনি সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় ছিল, ওই অপেক্ষমান অবস্থায় নিচের কোর্ট থেকে মামলা তুলে নিয়ে গেছে। আবার উনি একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, উনি একটা ডিজিটাল ওয়ালেট সিস্টেম নিয়েছেন, অর্থাৎ ওনাদের গ্রামীণ সিন্ডিকেটের যেসব স্বপ্ন ছিল সেটা উনি বাস্তবায়ন করছেন। সাধারণ মানুষের কোনো স্বপ্ন উনি বা ওনার এই আমলে ন্যূনতম কোনো কিছু বাস্তবায়িত হয়নি। জি জি, উনি একজন উদ্যোক্তা, উনি তো এটা করবেনই, আপনারা অন্য কিছু আশা করেন কেন আমি এটা বুঝি না। যাই হোক, উনি নিজে উদ্যোক্তা না, নিজের উদ্যোগে তিনি এখন করবেন, এটাই তো স্বাভাবিক, এবং সেটা করেছেন, উনি করে চলেছেন। পরবর্তীতে ওনার অবর্তমানে অন্য কাউকে হয়তো তিনি উদ্যোক্তা বানাবেন না। তিনি তো বলেছেন টাকা নাই টাকা নাই, এসব কথা বলে কোনো লাভ নাই, বলতে হবে বুদ্ধি নেই বুদ্ধি নেই। তাহলে আমাদের নতুন প্রজন্মকে তো উনি শিখিয়েছেন কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে উদ্যোক্তা হতে হয়। তিনি উদ্যোক্তা হয়ে সেটি দেখাচ্ছেন।